সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা ফিজিক্স ৪র্থ অধ্যায় এসএসসি এর কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টা আমরা 3টে লেকচার আলোচনা করব। পুরো অধ্যায়টা আজকে প্রথম লেকচার। আমরা এখানে আজকে কাজের যত কিছু আছে এই অধ্যায়ে সব কিছু আমরা আজকে আলোচনা করব, একদম বেসিক সহ। সৃজনশীল এমসিকিউ কীভাবে সলভ করতে হবে সব কিছু আলোচনা করব। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, অনেক অজানা তথ্য জানতে পারবে। কাজ আমরা মূলত জানি কাজ W=F(s). এটা আমরা কাজের সূত্রটা জানি। এটা কীভাবে আসে একটু দেখার চেষ্টা করি। ধরলাম এখানে একটা বস্তু আছে, কাজ W=F এর যদি কাজ জানি, দেখো মনে করলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে ধরলাম এই বস্তুটা কোনো একটা সময় পর এইখানে নিয়ে আসবো। তাহলে বস্তুটা এটাও যেমন পরিমাণ বস্তু, এটাও সেম পরিমাণ বস্তু, শুধু অবস্থান বোঝানোর জন্য এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। তার মানে এ বস্তুটা কোনো একটা সময় পরে বি অবস্থানে নিয়ে আসবো। তাহলে একটা বস্তুকে যদি একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে আনতে চাই, তাহলে এখানে বস্তুর উপর একটা বল প্রয়োগ করতে হবে। ধরলাম এই বস্তুকে আমরা এফ পরিমাণ বলে ধাক্কা দিচ্ছি। এফ পরিমাণ বলে এ বস্তুকে যদি আমরা ধাক্কা দিই, কোনো একটা সময় পর এই এ বস্তুটা বি অবস্থানে চলে আসবে। যখন চলে আসবে তাহলে এইখান থেকে এ থেকে বির একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এস মানে কি? সরণ। তার মানে বল যদি প্রয়োগ করা হয়, বল যদি আমি এই দিকে প্রয়োগ করি, বস্তুটা কোন দিকে যাবে? এই দিকেই যাবে। তার মানে যখন একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তখন এখানটা যে দূরত্ব অতিক্রম করে এস। তার মানে এই কলমটাকে যদি আমরা একটু সামনে ধাক্কা দিই, যেদিকে ধাক্কা দেবো কলমটা সেদিকেই যাবে। তার মানে বলতে পারি যে বল এমন একটা জিনিস, একটা বস্তুর উপর যখন প্রয়োগ করা হয়, যেদিকে প্রয়োগ করা হয় বস্তুটা সেই দিকেই সরে যায়। আমরা আবার দেখতে পারি এই কলমটা এখানে রেখে যদি আমরা এইদিকে ধাক্কা দিই, তাহলে কলমটা এদিকেই সরতেছে, কখনো এইদিকে কিন্তু যাবে না। তার মানে এইখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বল এমন একটা জিনিস যে কোনো একটা বস্তুর উপর যখন প্রয়োগ করা হবে, যেদিকে প্রয়োগ করবো বস্তুটা সেদিকেই সরবে। তাহলে কি প্রয়োগের ফলে বস্তুটা সরে যায়? বল প্রয়োগের ফলে। তাহলে এই দুটো গুণ করলে আমরা যে পরিমাণ পাই তাকে বলতে পারি কাজ। তাহলে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? W=F(s). এখানে আমরা এখন বলতে পারি কাজ কাকে বলে। তাহলে আমরা বললাম যে কাজ কি? W=F(s). এটা হচ্ছে কাজের সূত্র। তাহলে এফ থেকে কি? বল। এফ তো হচ্ছে বল, এস থেকে সরণ। তাহলে আমরা বলতেছি যে কাজ W=F(s). আমরা এইখানে এই সংজ্ঞাটা বলবো সূত্র দেখে দেখে। আমরা একটা কথা বলতে পারি, গুণন ভেক্টরে সাধারণত গুণন দুই প্রকার হয়, একটা হচ্ছে ক্রস গুণন আর একটা হচ্ছে ডট গুণন। এইখানে দেখো এই বল ও সরণ এর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে বলতে পারি বল ও সরণ গুণন অবস্থায় আছে, কিন্তু এখানে চিহ্ন না থাকার কারণে এটা ডট গুণন অবস্থায় আছে। তাহলে বলতে পারি না যে বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। এখানে বলতে পারি বল ও সরণের ডট গুণফলকে কি বলা হয়? কাজ। তাহলে কাজ কাকে বলে? বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। তাহলে এখানে কাজের সংজ্ঞাটা আমরা আগেই লিখে রাখছি, আমরা এখন কাজের সংজ্ঞাটা একটু দেখাবো। তাহলে কাজ আমরা বললাম যে কাজ কাকে বলে? বল ও সরণের ডট গুণফলকে কি বলা হয়? কাজ। সংজ্ঞাটাকে আমরা এইভাবে আরেকটু এইভাবে দিতে পারি না যে কাজ কাকে বলে, এটা আমরা বলতে পারি। আবার বলতে পারি না যে বল প্রয়োগে কোনো বস্তুকে বলের দিকে এস মানে সরণ, মানে এস মিটার দূরত্ব অতিক্রম করতে যা প্রয়োগ করা তাকে কাজ বলা হয়। আমরা কিন্তু এটাও বলতে পারি। তবে দুইটা সংজ্ঞার মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি। এবার আমরা কাজ পড়লাম, যে কাজটা কি সংজ্ঞাটা পড়লাম। এইখান থেকে আমরা কাজ থেকে অনেক কিছু এখন বের করা শিখব। দেখো এখানে আমরা আরেকটা দিন বলতে পারি, কাজের যে সূত্রগুলো হয়, আসলে এখানে সূত্রটা কী হবে। আমরা ধরলাম যে আমরা ফিজিক্সে কখনো সূত্র মুখস্থ করা লাগবে না, আমরা সূত্রগুলো একটু বুঝে চেষ্টা করব বের করার, তাহলে সূত্রগুলো মুখস্থ না করে বের করতে পারবো। দেখো ফিজিক্সে একটা কথা ভালো করে মনে রাখবা, একটা সূত্রতে যতগুলো চলক থাকে সূত্র ততটাই থাকবে। তাহলে এখানে বলতেছি কাজ W=F(s). এইখানে দেখো চলক কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে তোমাকে বুঝতে হবে এখানে সূত্রও তিনটা আছে। এটা হচ্ছে মেন সূত্র ধরে নিলাম। এইবার যদি আমরা এখান থেকে এফকে বের করতে চাই কোনো সময়, দেখো তো এইভাবে চিন্তা করতে পারি না। তাহলে আমরা মেন সূত্র জানি W=F(s). এই F(s)কে এই পাশে আনতেছি, ডাব্লিউকে এই পাশে নিয়ে গেলাম। এখন বলতে পারি না যদি সম্পূর্ণটা চেঞ্জ হয়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। F(s) এই সাইডে ছিল, এখানে আনছি, ডাব্লিউটা এই পাশে ছিল, এই পাশে নিয়ে আসা হয়েছে। যদি আমরা এফকে রেখে দেই, এই এসটা এই পাশে কী অবস্থায়? গুণন, তাহলে ওই পাশে কী হবে? ভাগ। তাহলে W/S। দেখো এখান থেকে আমরা বলের সূত্র বের করে নিলাম।
এখান থেকে আমরা আরেকটা বের করতে পারি। দেখো দুইটা কিন্তু হইলো, তার মানে এটা একটা পাইলা একটা পাইলা। কিছুক্ষণ আগে বললাম ফিজিক্সে চলক যে কটা থাকবে সূত্র ততটা থাকবে। আমরা আবার লিখতে পারি না মেন সূত্র ডাব্লিউ ইকুয়াল এফ এস। যদি এফ এস কে এই সাইডে আনি এখানে ডাব্লিউ রেখে দাও, যদি আমরা এস কে রেখে দিই তাহলে কত হয় ডাব্লিউ ডিভাইডেড এফ, এটাও লিখতে পারি। এখন কখন কোনটা বের করতে হবে সেটা সূত্র বলে দেবে বা উদ্দীপকটা বলে দেবে। এবার আমরা এইখান থেকে এটা যে পড়লাম এখানে আমরা আর একটু জানার চেষ্টা করি। আমরা এখানে পড়তেছি যে কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস বারবারে পড়তেছি, ডাব্লিউ ইকুয়াল এফ এস এটা পড়তেছি। দেখো তো আমরা ইতিপূর্বে তৃতীয় অধ্যায়ে বল অধ্যায়ে একটা সূত্র শিখেছি, বল এফ ইকুয়াল এম এ, বল এফ ইকুয়াল এম এ। তাহলে আমরা জানি বল এফ ইকুয়াল এম এ, এখানে আমরা একটা কাজ করতে পারি, ডাব্লিউ ঠিক রাখলাম, এই এফ এস, এফ থেকে বল, তাহলে দেখো তো এখানে বলের জায়গায় চেঞ্জ করে এম এ লিখতে পারি না, তাহলে এম এ এস, এই বল চেঞ্জ করে এম এ লিখেছি, বল এফ ইকুয়াল এম এ, তাহলে এফ এর জায়গায় এম এ বসাইছি, এর যা ছিল তাই। এইটাও হচ্ছে কাজের সূত্র। আমরা ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে একটা জিনিস পড়েছিলাম যে যদি এস মানে হচ্ছে সরণ, যদি কোনো একটা ভবনের ছাদে যখন কোনো কিছু তুলবো তখন এস মানে যদি সরণ হয় তখন এটা উচ্চতা হয়ে যাবে এইচ, তার মানে এস চেঞ্জ করে এইচ বসাইতে পারি। এ মানে আমরা জানি ত্বরণ, আর জি মানে জানি অভিকাশের ত্বরণ। যদি কখনো উচ্চতায় হয় ওপরে বা নিচে হয় তাহলে এ চেঞ্জ হয়ে জি হয়ে যায়। আর যদি কখনো ভূমি বরাবর না হয়ে যদি ওপরে বা নিচে হয়, ওপর নিচ হয়, তাহলে এইচ হয়। যদি ভূমি বরাবর হয় তখন এস হয়। এস মানেও সরণ, এইখানে এইচ মানেও সরণ চিন্তা করতে পারি, কিন্তু এটা সরণ না, এটা হাইট হিসেবে ধরা হয়। এ মানেও ত্বরণ, এ জি মানে হচ্ছে অভিকাশ্য ত্বরণ। এইবার আমরা চিন্তা করতে পারি না, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। আমরা এখান থেকে আরেকটা কথা বলতে পারি না, আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, এইখানে আমরা কি এটা লিখতে পারি না, এফ ইকুয়াল আমরা জানি এম এ, এফ ইকুয়াল এম এ জানি, তার আমরা লিখতে পারি না এফ ইকুয়াল এম জি। দেখো যখন জিটা লিখে দিছে এখানে তাহলে এখানে উচ্চতা কাজ করবে, তাহলে এফ ইকুয়াল এম জি। এ মানে কি, এস মানে কি, এস মানে সরণ, তাহলে এসটা চেঞ্জ হয়ে কী হবে এইচ, তাহলে বলতে পারি এটাও কাজের সূত্র। তাহলে কাজের সূত্র ফাইনালি কয়টা পাইছি আমরা আপাতত, এফ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এফ এস একটা পাইলা, ডাব্লিউ ইকুয়াল এম এ এস পাইলা, আরেকটা পাইলা ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এই তিনটাই হচ্ছে কাজের সূত্র। এবার আমরা একটা জিনিস দেখতে পারি, এইখানে কাজের সূত্রে তিনটে পাইলাম। যদি কখনো কোন উল্লেখ থাকে, আমরা যদি একটা ব্রিজে যখন গাড়ি নিয়ে ওঠা হয় সেখানেও একটা গাড়ি কিন্তু কাজ করে। ধরতেছি এইটা একটা, এই রেখা বরাবর কোনো একটা বস্তু আসতেছে, এই রেখা বরাবর যখন কোনো একটা বস্তু আসবে, ধরলাম যে এইখানে পি বস্তুটা এই রেখা বরাবর আসতেছে, পি একটা বস্তু, কোনো এক সময় এই পি বস্তুটা সোজা এই দিকে চলে যাবে। একটু ভালো করে বোঝা জায়গাটা, পি বস্তুটা সোজা যখন আসতেছে, পি বস্তুটা যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে না যেয়ে পি বস্তুটা এইদিকে উঁচার দিকে উঠতেছে। ধরলাম এটা যদি ব্রিজ হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি এই ভূমি আর এটার মাঝে কোণ উৎপন্ন করবে সেটা কি বলা হবে, এর লম্বা আট করলাম। ধরলাম এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। পি গাড়িটা এক্স জেড পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে না গিয়ে পি গাড়িটা এইদিকে চলে যখন যাবে, এক্স ওয়াই পথে যখন চলে যাবে এখানে একটা কোণ উৎপন্ন করবে, এই কোণটা হচ্ছে থিতা কোণ। তাহলে দেখো আমরা একটা চিন্তা করতে পারি না, গাড়িটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এইদিকে, তাহলে এটার নাম কি ভূমি, ভূমি। এটা কি অতিভুজ, অতিভুজ, তাহলে অবশ্যই এটা লম্ব, লম্ব। আমরা ত্রিকোণমিতির সম্পর্ক জানি কস থিতা, কস থিতার সূত্র জানি আমরা, কস থিতা, থিতা মানে কোণ, কস থিতা ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। এখানে লিখতে পারি ভূমি, ভূমি ডিভাইডেড অতিভুজ, এটা হচ্ছে কস থিতার সূত্র। ধরলাম এই এক্স থেকে এই জেডের দূরত্ব ছিল এক্স, আর এইটুকুর দূরত্ব ছিল এস, এস ছিল। তাহলে দেখো এখানে ভূমির মানটা আমরা কত জানি, এক্স, আর এই অতিভুজের মানটা কত জানি, এস। তাহলে এখানে কস থিতা যা ছিল তাই। আমরা যেটা আর গুণ করি, এর নিচে একটা ওয়ান আছে না, তাহলে ওয়ান আর এক্স গুণ করলে এক্স ইকুয়াল কস থিতা, আর এস গুণ করলে এস কস থিতা, কস থিতা আর এস গুণ করলে এস কস থিতা, ওয়ান আর এক্স গুণ করলে এক্স। তাহলে এখানে পাইলাম এক্স এর মান কত পাইলাম, এস কস থিতা। তাহলে আমরা কাজের সূত্রটা কি জানি, কাজের আমরা সূত্র জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস,
দেখো তো এইখানে এস মানে কি সরণ না, তাহলে এই এক্স মানেও কি সরণ না, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে লিখতে পারি না এফ যা ছিল তাই ইন্টু ইন্টু এই যে এস, এস মানেও সরণ, এক্স মানেও সরণ, তাহলে এক্স এর মান কত এস কস থিটা, তাহলে লিখতে পারি না এস কস থিটা। তাহলে কাজের সূত্র একদম লিখতে পারেন ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এটাও কাজের সূত্র। এটা কখন ইউজ হবে, যখন কোণ উল্লেখ থাকবে। তার মানে কাজের যে আমরা সূত্রগুলো পাইলাম, ফাইনালি লিখতে পারি এখানে কাজ। ফাইনালি আমরা কাজের সূত্রগুলো এক জায়গায় যদি লিখি, এখানে আমরা এভাবে লিখতে পারি, কাজের সূত্র লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস, দেখো এটা কিন্তু মেন ছিল। আরটা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এম এ এস, লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। দেখো এখানে প্রত্যেকটাই কাজের সূত্র ছিল, আমরা প্রত্যেকটা সূত্র এখানে বের করে দেখাইছি। এখানে আমরা কাজের যে সূত্রগুলো পাইলাম, এখানে প্রত্যেকটা সূত্র আশা করি বুঝছো। এখন দেখো ফিজিক্সের সূত্র পড়তে গেলে সূত্রের একক, মাত্রা, এগুলো কাজগুলো করতে হয়। আমরা এখন আস্তে আস্তে এগুলো সব দেখব। আগে আমরা একক নিয়ে আলোচনা করি। একক, কাজের এককগুলো কি কি হতে পারে। একক, কাজের একক হয় মূলত জুল। কাজের এসআই একক হচ্ছে জুল, এস আই একক হচ্ছে জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয় জুল, জুল। তাহলে এটা পেলাম কাজের এসআই একক। তাহলে কাজের এসআই একক কি জুল। এইখান থেকে আমরা কাজের আরও একক হিসেব করে বের করতে পারি। যেমন কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। ফিজিক্সে একক মাত্রা কখনো মুখস্থ করতে হয় না, আমরা প্রত্যেকটা একক মাত্রা বের করে বলতে পারি। এভাবে বের করা শিখলে যেমন একদিকে হাতে অনেক ফাস্ট হবে, এমসিকিউ ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। এখানে কাজ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ থেকে বল, আমরা বলের একক কী জানি, বলের একক জানি নিউটন, তাহলে এফটা চেঞ্জ হয়ে এন হয়ে যাবে। এফতে বল, বলের একক হচ্ছে নিউটন। বিজ্ঞানী নিউটন বল সম্বন্ধে প্রথম ধারণা দেয়, এই জন্য বলের এককটাকে নিউটন। তাহলে বলের এখানে এন বসে দিলাম। এস মানে কি সরণ, সরণটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। সরণের একক আমরা জানি মিটার, তাহলে এস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে এম। এবার দাও তাহলে এফ কি চেঞ্জ, এফ মানে কি বল, বলের একক নিউটন, এস মানে সরণ, সরণের একক মিটার। তাহলে এখানে আমরা একটু বলতে পারি না যে 1 জুল যা 1 নিউটন মিটার, দাদা দুইটা কিন্তু একই জিনিস। 1 জুল যা 1 নিউটন মিটার তা। এখান থেকে আমরা আর একটু জিনিস চেষ্টা করি। আমরা আবার কাজের সূত্র কি জানি ডাব্লিউ ইকুয়াল এম এস। দেখো এম এ এস, এম মানে কি ভর। আসলে ভরের এককটা কি, আমরা জানি ভরের একক কি কেজি, ভরের একক কেজি। এ মানে কি ত্বরণ, ত্বরণের একক কত, এম এস ইনভার্স 2। এস মানে কি সরণ না, আমরা জানি সরণের একক কত এম। তাহলে এখানে লিখতে পারি না কেজি কেজি ঠিক, এম একটা এইখানে একটা গুণনে পাওয়ার যোগ হয়, এর উপরে কিছু নয় একটা 1 ছিল, এই এম এর উপরে কিছু নয় একটা 1, এম আর এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার, এস ইনভার্স 2। তাহলে এইটাও কার একক, কাজের একক। তাহলে বলতে পারি 1 জুল যা 1 নিউটন মিটার তা 1 কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2 তা। এখানে প্রত্যেকটাই কাজের একক। তোমার এমসিকিউ এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, যে কোনোটা থাকলেই তুমি দাগায় দেওয়া যে এই তিনটার মধ্যে যে কোনো একটা কাজের একক। আর আমরা ম্যাথ করার সময় সাধারণত এই জুল এককটা ব্যবহার করব। আশা করি সবাই এই অংশটা বুঝছো, কাজের একক। আমরা একটু মাত্রাটা বের করা শিখি। মাত্রা, কাজের মাত্রা, মাত্রা। দেখো একক কিন্তু এখানে একাধিক একক থাকতে পারে বা হয়, কিন্তু মাত্রা কিন্তু একটাই হবে। আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ মানে কি বল না, ইতিপূর্বে আমরা বলের মাত্রা বের করে দেখিয়েছি, যদি না পারো এখানে আবার একটু বের করতেছি। বল এফ, এফ মানে কি বল, তাহলে বলকে ভাঙলে কি লিখতে পারো এম এ এস। এম মানে কি ভর, তাহলে ভরের মাত্রা কি এম। এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2। এস মানে কি সরণ, সরণের মাত্রা কি এল। তাহলে যদি লিখতে পারি না এম, এল এইখানে একটা এখানে একটা, মোট কটা দুইটা, তাহলে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা কি মাত্রা, এটা কার মাত্রা, কাজের মাত্রা। আমরা কাজের একক মাত্রা সবাই সুন্দর করে বুঝে গেলাম। এইবার আমরা এখানে কি কাজ শিখব। এখান থেকে খ নম্বরে বেশ কিছু কোশ্চেন হতে পারে। যেমন প্রথম একটা তোমাকে কোশ্চেন করতে পারি আমি এইভাবে যে দেখো তো এটা কি, আমরা ভেবে লিখতে পারি না যে তোমাকে প্রথম যে কোশ্চেন এভাবে বলতে পারি যে 10 মনে করো 20 জুল কাজ বলতে কি বোঝো, 20 জুল কাজ বলতে কি বোঝো, এটা আমি বলতে পারি না। 20 নিউটন মিটার বলতে কি বোঝো, এটা আমি এভাবে বলতে পারি না। 20 কেজি এম স্কোয়ার
এস ইনভার্স টু বলতে কি বোঝো? এখানে প্রত্যেকটাই ছিল কাজের একক। আমরা একটা ভালো করে বুঝি, এমন যে খগুলো আছে এই খগুলো আমাদের মুখস্থ করতে হবে না, আমরা এই খগুলো বের করা শিখে ওইভাবে ব্যাখ্যা করে দেব। দেখো আসলে এখানে যে 20টা লেখা আছে, এই 20টা আসলে কার মান? জুলটা কার একক? কাজের একক। তার মানে এই 20টা হচ্ছে কাজের মান। তাহলে কাজের মান যদি হয় তাহলে 20টা অবশ্যই ডাব্লিউর মান। ডাব্লিউর মান 20। আসলে ডাব্লিউটা কি? ডাব্লিউ মানে কাজ। কাজ লিখতে পারি না এফ কাজ, ডাব্লিউ ইকুয়াল এফ এস ইকুয়াল 20। দেখো তার মানে এই 20টা কার মান? এফ এস এর মান। 20টা কার মান? এফ এস এর মান। এইবার দেখো তাহলে এফ এস এর মান যদি 20 হয়, আসলে এফ আর এসটা আছে কি অবস্থায়? গুণন। ধরো কোনো একটা জায়গায় আমি লিখলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস, তার মানে ডাব্লিউর মান যদি 20 হয়, এফ এস এর মানও কত হবে? 20। ধরলাম এই এফ এর মানটা ধরলাম আমি 20। আচ্ছা বলো তো আমার মেন মানটা কত ছিল? 20 ছিল না? তাহলে আমার কত মিটার লাগবে? 20। কিছুক্ষণ আগে বললা এফ আর এসটা ছিল গুণন অবস্থায়, এফ এর মান যদি 20 হয় তাহলে এস এর মান কত ধরলে বা এই 20-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? আমরা জানি 1-এর সঙ্গে কোনো সঙ্গে গুণ করলে 1-এ হয়, যেমন 1 গুণন 2, 2 এককে 2, 10 গুণন 1, 10 এককে 10। তার মানে 1-এর সঙ্গে কোনো সঙ্গে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তার মানে এখানে বলতে পারি না 20 গুণন 1, 20 এককে 20। দেখো এইটা একটা জিনিস কিন্তু বুঝলাম। আবার আমি যদি লিখি ডাব্লিউ ইকুয়াল এফ এস, এইবার এর মানটা আগে ধরছিল 20, এবার যদি আমি 1 ধরি তাহলে তো মিলাবা কত? 20 না? তাহলে এসের মান কত ধরতে হবে? 20, আবার 20 এককে 20। দেখো মানে আমি এফের মানকে একবার 20 ধরলা, এসের মানকে 1 ধরেও 20 মিলছে, এফের মানকে যদি 1 ধরো, এসের মানকে যদি 20 ধরো, তাও কিন্তু 20 মিলে গেছে। এখন এটা খ নাম্বার আসলে লিখবো কীভাবে? তাহলে আমি লিখতে পারি যে 20 জুল কাজ বলতে বুঝি, দেখো এখানে বল, প্রথমে বলকে কত ধরবা? 20 জুল ধরো, তাহলে বলের একক কি? নিউটন। তাহলে কয় নিউটন বল প্রয়োগ করবা? 20 নিউটন। তাহলে বলতে পারি না 20 জুল কাজ বলতে বুঝি 20 নিউটন বল প্রয়োগ করে। কয় নিউটন বল? 20 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে কার দিকে সরাবা? আমরা একটা জানি কোনো একটা বস্তুর উপর বল যে দিক থেকে প্রয়োগ করা হয় বস্তুটা সেই দিকেই সরে যায়। তাহলে বলতে পারি 20 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে কয় মিটার সরাবো? 1 মিটার সরাতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। অথবা বলতে পারি না যে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে কয় মিটার সরাবো? 20 মিটার সরাতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। আমরা দুইভাবে বলতে পারি। আবার একটু বলি, তাহলে এখানে যদি আমাদের এইটা না এসে অন্যটা থাকতো যে 30 জুল বলতে কী বোঝো? দেখো একদম ইজিভাবে বলতেছি আমরা, কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে এফের মান একবার কত ধরবা? 30। তাও যদি না বোঝো একটা কথা মনে রাখতে পারো, কোশ্চেনে যে মান আছে সেইটাই ধরবা একবার, আর একটা 1 ধরবা। তাহলে কোশ্চেনে কত আছে? 30। তাহলে লিখতেছি 30 জুল কাজ বলতে বুঝি 30 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে কয় মিটার সরাবো? 1 মিটার সরাতে যে পরিমাণ কাজ করতে হয়, অথবা 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে 30 মিটার সরাতে যে পরিমাণ কাজ করতে হয়। এবার আমরা এই অংশটা এখানে লিখলাম। এই অংশটা এখন একটু ভালো করে নোট খাতে তুলে নেবা যে 20 জুল কাজ বলতে কী বোঝো। এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 20 জুল 30 জুল যে সংখ্যায় থাক, তোমরা সংখ্যাটা শুধু চেঞ্জ করে দিবা। সংখ্যাটা চেঞ্জ করলে ভাষাগুলো একে রাখবা, সমস্যা নেই, হয়ে যাবে। এবার আমরা আর একটা এখানে জিনিস দেখবো, কাজ। আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ মানে কি? বল। তাহলে এখানে লিখলাম বল। এস মানে কি? সরণ। সরণ। এখানে আরেকটা কোশ্চেন এভাবে হতে পারে, দেখো এখানে দুইটাই কিন্তু ভেক্টর রাশি। ভেক্টর রাশি রাশি আর এই কাজটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। এখানে কোশ্চেনটা আমি এভাবে বলতে পারি না বল ও সরণ, বল ও সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের দ্বারা, তাদের বলতে এই দুটো দ্বারা সৃষ্ট কাজ, মানে এই দুটো একত্রে করে যেটা সেটা তো কাজ। তাহলে বল ও সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের দ্বারা সৃষ্ট কাজ একটি স্কেলার রাশি কেন? এই ব্যাখ্যা আমাদের জানতে হবে। আমরা কথা জানি, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, কাজের সংজ্ঞায় পড়ছিলাম যে ডট গুণফল। দেখো তো এখানে বল এফ আর এস এর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে একটা ডট গুণ আছে। আমরা এটি যখন লিখবো তখন লিখতে পারি বল ও সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের দ্বারা সৃষ্ট কাজ একটি স্কেলার রাশি, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। এখানে তারপরে বলবো এখানে বল কি? ভেক্টর। এস কি? সরণ। এটাও কি? ভেক্টর। দুটি ভেক্টর রাশির ডট গুণনে একটা স্কেলার রাশি হয়।
দুটি ভেক্টর রাশির ডট গুণনে একটি স্কেলার রাশি হয়। তাহলে এখানে বল ও সরণ যদি ভেক্টর রাশি কিন্তু এটা ডট গুণ অবস্থায় আছে, তাই এদের দ্বারা সৃষ্ট করা একটি কী রাশি? স্কেলার রাশি। আশা করি সম্পূর্ণ ক্লাসটি বুঝেছো। যদি সম্পূর্ণ ক্লাসটি বুঝে থাকো, ভালো লেগে থাকে, কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর কী কী সমস্যা কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকো।